আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবর মতো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আলতাখালী গ্রামের একমাত্র হাই স্কুলের একমাত্র অঙ্কের শিক্ষক জনাব আলী। স্কুলের একমাত্র আবাসিক শিক্ষকও তিনি। বয়স 40 ঊর্ধ্বে হয়ে গেলেও এখনও বিয়ে করেননি। স্কুলের পাশেই ছোট্ট টিন চালা ঘরে তার একাকী বসবাস। জনাব আলী যুক্তিবোধ সম্পন্ন মানুষ। ভূত প্রেত জাতীয় অতি প্রাকৃতিক বিষয়ে তার কোনো রূপ বিশ্বাস নেই। তাই স্কুলের এই বিশাল নির্জনতায় রাত বিরেতে একা থাকতে তার মোটেও সমস্যা হয় না। এক সন্ধ্যায় তিনি হারিকেনে টিমটিমে আলোয় বিছানায় শুয়ে শুয়ে কি একটা উপন্যাস পড়ছিলেন। হঠাৎ শুনতে পেলেন ও আওয়াজ করে দূরে কোথাও কেউ যেন কাঁদছে। জনাব আলী জানালা দিয়ে বাইরে তাকালেন। কৃষ্ণপক্ষের আধার তখন ভালোই ঘনিয়েছে। মনে হচ্ছে জানালায় কেউ ঘন কালো পর্দা ঝুলিয়ে দিয়েছে। তিনি বই পড়ায় মন দিতে যাবেন, এমন সময় আবারও সেই কান্না ও করে। জনাব আলী উঠে বসলেন। এমন দুঃখের কান্না এই রাতে এখানে কে কাঁদতে এলো? হারিকেনটা হাতে নিয়ে বাইরের দাওয়ায় এসে দাঁড়ালেন তিনি। দাওয়ার সামনে থেকে স্কুল মাঠ শুরু হয়েছে। মাঠ পেরিয়ে ওপাশে স্কুলের দোতলার বিল্ডিং। হারিকেনটা উঁচু করে দেখার চেষ্টা করলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখার জো নেই। আলোটা উঁচু করে ধরেই তিনি ধাওয়া থেকে মাঠে নামলেন। কোন দিক থেকে কান্নার আওয়াজটা এসেছে ঠিক ঠাহর করতে পারছেন না তিনি। এমন সময় আবার সে কান্নার আওয়াজ ও করে। তিনি বুঝতে পারলেন আওয়াজটা আসছে স্কুল বিল্ডিংয়ের ওদিক থেকে। ধীর পায়ে তিনি সেদিকে হাঁটা শুরু করলেন। রাত নেমেছে একটু আগে, অথচ মনে হচ্ছে কত না জানে গভীর রাত। চারিদিকে থম ধরা এক নিস্তবতা, আর তার মাঝেই কোথায় এক রাতের পাখি ডেকে উঠল কোপ কোপ সুরে। বিল্ডিংয়ের কাছে এসে এদিক ওদিক আলো বাড়িয়ে দেখলেন তিনি, কেউ নেই, কিছু নেই এখানে। তখন আবার সেই কান্না শোনা গেল ও করে। এবার জনাব আলী বুঝলেন কান্নাটা আসছে স্কুলের পেছন থেকে। ওখানে ছোটখাটো একটা দিঘি আছে। দিঘির চারপাশটা জুড়ে নানা গাছগাছালির ভিড়ে ছোটখাটো একটা জঙ্গল তৈরি হয়েছে। বিল্ডিং পাশ কাটিয়ে তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন। এবার আলো উঁচু করতেই তিনি দিঘির পাড়ে এক আবছায়া মূর্তি দেখতে পেলেন। আর একটু এগিয়ে যেতেই ছায়ামূর্তি স্পষ্ট হলো। দিঘির দিকে মুখ করে এক নারী দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা। মেয়েটির বয়স যে খুব বেশি না তা পেছন থেকে দেখেও বোঝা যায়। আলোর আভাস পেয়ে মেয়েটি তার ঘোমটা আরো লম্বা করে টেনে দিল। তার মুখ থেকে তখনও ফোঁপানোর আওয়াজ আসছে। জনাব আলী জিজ্ঞেস করলেন, কে তুমি? এত রাতে এখানে কি করছো? মেয়েটি কোনো জবাব দিল না, কেবল কান্নার দমক একটু বাড়ল তার। জনাব আলী আবারও একই কথা জিজ্ঞেস করলেন। এবার মেয়েটি জবাব দিল, আমার নাম বিন্দু। এত রাতে এখানে কি করছো? আমার স্বামী মারা গেছে কয়দিন আগে, তাই শ্বশুরবাড়ির লোকজন আমারে বাইর করে দিচ্ছে ঘর থেকে। মেয়েটি আবার ও করে কেঁদে ওঠে। শুনে জনাব আলী খুব দুঃখ পান। বলেন,
তা তোমার বাবার বাড়ি কই? সেখানে যাও নাই কেন? মেয়েটি কাঁদতে কাঁদতেই বলে, বাপের বাড়ি অন্য গ্রামে, অনেক দূরে, এত রাইতে যাওয়া যাবে না। জনাব একটু ভাবেন, তারপর বলেন, তাহলে কি আর করা, আজ রাতে আমার বাড়িতেই থাকো। যদিও আমি একা থাকি, তারপরও তোমার ভয়ের কোনো কারণ নেই। নিজেকে আমি সৎ চরিত্রবান বলেই জানি। আগামীকাল ভোরে তোমাকে তোমার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না হয় 15 বছর পরের কথা। জনাব আলীর বয়স এখন 60। রিটায়ারমেন্টের পর আজ তার বিদায় সংবর্ধনা হয়েছে স্কুলে। ছাত্র শিক্ষক মিলে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। মঞ্চে উঠে তার সহকর্মীরা বক্তৃতা দিতে গিয়ে কেঁদে বুক ভাসিয়েছে। ছাত্রছাত্রীরাও চোখের পানি ফেলেছে। তাদের এত প্রিয় অঙ্কের শিক্ষক আজ বিদায় নিচ্ছেন। এখন সন্ধ্যা ঘনিয়েছে। তিনি স্কুলের পাশে তার ঘরে বসে নানা কথা চিন্তা করছেন। জীবনটা তো একা একাই পার করে দিলেন। আগামীকাল এই স্কুল, এই ঘর ছেড়ে তার নিজের গ্রামে যেতে হবে। সেখানে গিয়ে বলতে গেলে নতুন করে জীবন শুরু করতে হবে। এই বুড়ো বয়সে তা কি তিনি পারবেন? নিজের দীর্ঘ কর্মজীবনের কথাও মনে পড়ে যাচ্ছে। কত যে স্মৃতি তার এই স্কুলকে ঘিরে। হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। কেউ এসে দাঁড়িয়েছে বাইরে ঘরের দাওরায়। জানালা দিয়ে তিনি বাইরে তাকালেন। আজও কৃষ্ণপক্ষের রাত। জানালার বাইরে নিকষ কালো আধার। তিনি দরজার দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে পুরুষ কণ্ঠের জবাব এলো, স্যার, আমাকে আপনি চিনবেন না, তবে আপনার সাথে খুব জরুরি কিছু কথা ছিল, একটু যদি দরজাটা খোলেন। জনাব আলী দরজা খুলে হারিকেনের আলোয় এক অপরিচিত মুখ দেখলেন। ভদ্রলোক কালো স্যুট পরে আছেন, মুখে মৃদু হাসি। তিনি তাকে ভেতরে আসতে বললেন। ভদ্রলোক ভেতরে ঢুকেই টেবিলের পাশে রাখা একটা চেয়ারে বসে পড়লেন। জনাব আলী বসলেন তার পাশের চেয়ারে। হাসি মুখে বললেন, আপনি কে? চিনতে পারিনি। দয়া করে যদি আপনার পরিচয়টা বলতেন। তার মনে মৃদু সন্দেহ হচ্ছে, এ নিশ্চয়ই তার কোনো প্রাক্তন ছাত্র। কিন্তু ভদ্রলোক তাকে হতাশ করে বললেন, স্যার, আমি আপনার পরিচিত কেউ নই। বলতে পারেন আমি একজন শখের গোয়েন্দা। আপনি আগামীকাল এই গ্রাম ছেড়ে চলে যাবেন। তার আগে ভাবলাম আপনার সাথে কিছু কথাবার্তা বলি। জনাব আলীর ভ্রু কুঁচকে গেল। বললেন, আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? ভদ্রলোক হাসলেন। স্যার, আমার আসলে কিছু প্রশ্ন ছিল। আপনার কি মনে পড়ে অনেক বছর আগে এক রাতে আপনার এই ঘরে একটা মেয়ে আশ্রয় নিয়েছিল? জনাব আলী চমকে উঠলেন। তিনি কোনো কথা বললেন না, তবে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। লোকটি আবারও প্রশ্ন করল, মনে পড়ে স্যার? মেয়েটির নাম ছিল বিন্দু। সাদা শাড়ি পরেছিল। স্বামী মরার পর তার শ্বশুর বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল। আপনি তাকে দয়া করে আশ্রয় দিয়েছিলেন এক রাতের জন্য, মনে পড়ে? জনাব আলী অস্বস্তি ঢাকতে চশমা খুলে পাঞ্জাবির খুঁটে কাজ পরিষ্কার করতে করতে বললেন, এতদিন পরে আমাকে প্রশ্ন করছেন কেন? লোকটি হাসি মুখে বলল, কারণ আছে স্যার। সেই রাতের পর থেকে মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি কি বলতে পারেন তার কি হয়েছিল? জনাব আলী আবারও চমকে উঠলেন ভীষণভাবে। তার হাত থেকে চশমাটা মাটিতে পড়ে গেল এবং চশমা তুলতে গিয়ে তিনি জমে গেলেন। একটা তীব্র ভয়ের স্রোত তার শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। লোকটি কথা বলছে আর পা নাচাচ্ছে এক নাগাড়ে। সে পায়ের দিকেই তিনি তাকিয়ে আছেন। হারিকেনের আবছা আলোয় তিনি
দেখতে পাচ্ছেন ছুট পরা থাকলেও লোকটির পায়ে কোনো জুতো নেই এবং সেই পা উল্টো দিকে ঘোরানো, যেন কেউ মুচড়ে পা দুটোকে উল্টে দিকে ঘুরিয়ে দিয়েছে। জনাব আলী ভয়কে কিছুটা জয় করে উঠে বসলেন। তিনি চোখে ভুল দেখছেন বলে নিজেকে প্রবোধ দিলেন, কিন্তু তারপর যে ঘটনা ঘটল তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। হঠাৎ লোকটি হেলমেট খোলার মতো করে নিজের মাথাটা আলতো টানে খুলে নিয়ে টেবিলের উপর রেখে দিল, যেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। মাথাহীন শরীরটা টেবিলের হাতের আঙ্গুল দিয়ে বাজনা বাজালো। মাথাটার মুখে হাসি ঝুলে আছে তখনও। হাসি মুখে টেবিল থেকেই সেই বলল, স্যার, কিছু মনে করবেন না, আমার মাথার ওজনটা একটু বেশি, তাই মাঝে মাঝে খুলে রাখতে হয়। জনাব আলী ভয়ে পুরোপুরি জমে গেছেন। মুখ থেকে কোনো কথা বেরোলো না। এটা তিনি কি দেখছেন, ভূত প্রেতে তার মোটেই বিশ্বাস নেই, কিন্তু চোখের সামনে যা ঘটেছে তা তিনি অস্বীকার করেন কি করে। ধরহীন মুন্ডু আবার কথা বলল, স্যার, এখনো কি মনে পড়ে নাই? ভালো করে ভেবে দেখুন। মেয়েটিকে আপনি ঘরে নিয়ে আসলেন, অল্প বয়সী মেয়ে। সে আপনার রান্নার তোড়জোড় দেখে নিজে এগিয়ে এলো, আপনাকে বসে থাকতে বলে নিজে রান্নাঘরে গেল রান্না করতে। আপনি অন্ধকারে বসে জানালা দিয়ে তাকে দেখছিলেন। মেয়েটি তরকারি কাটছিল, তার ঘোমটা তখন খসে পড়েছে। হারিকেনের আর জ্বলন্ত চুলোর আলোয় আপনি দেখলেন এক অপূর্ব সুন্দর মুখ। মনে পড়ে স্যার? জনাব আলী জবাব দেবেন কি? তিনি তখন কেমন একটা ঘরের ভিতর চলে গেছেন। মুন্ডু বলে চলল, মেয়েটির আঁচল খসে পড়েছিল ঝুঁকে তরকারি কাটতে গিয়ে। আপনি তখন মেয়েটির দিক থেকে কিছুতেই দৃষ্টি সরাতে পারছিলেন না। আপনি মেয়েটির পায়রার মতো বুকের গড়ন দেখলেন, তার মোমের মতো তোকে আলোর ঝিলিক দেখলেন। মনে পড়ছে স্যার? আপনি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলেন, ধীর পায়ে দোয়ার ডিঙিয়ে মেয়েটির হাত ধরেছিলেন শক্ত করে। দুর্বল মেয়েটি বাধা দিতে চেয়েও পারেনি। আপনার দীর্ঘদিনের ক্ষুধার্ত দেহে তখন পুরুষের বান ডেকেছে। আপনি মেয়েটিকে ঘরে এনে স্রেফ ঝড় বইয়ে দিলেন। আপনার যুক্তি, ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, ন্যায়, নীতি সব উড়ে গেল। আপনি মেয়েটিকে বলাৎকার করলেন। আশ্চর্য স্যার, এত বড় ঘটনার কিছুই কি আপনার মনে পড়ছে না? যখন আপনার হুঁশ হলো তখন মেয়েটি পুরো নগ্ন বিছানায় কোকাচ্ছে যন্ত্রণায়। আপনি তখনও তার উপর উপবিষ্ট। আপনার মনে হলো এ ঘটনা যদি জানাজানি হয় গ্রামে চিৎকার পড়ে যাবে। আপনার আদর্শ শিক্ষক জীবনের রীতি ঘটবে, পুলিশি ঝামেলা হবে। এসব ঝামেলা এড়াতে আপনি তাই খুব ঠান্ডা মাথায় তবে দ্রুত ভেবে চিন্তে একটি কাজ করলেন। মেয়েটির মুখে বালি চেপে ধরলেন। স্যার, কিছু কি মনে পড়েছে? আপনি স্কুলের মাঠে গিয়ে ইট সংগ্রহ করে আনলেন। মৃত মেয়েটিকে বস্তায় ভরলেন, ইটগুলোকে একটা ব্যাগে ভরলেন, তারপর সব নিয়ে দিঘির পাড়ে গেলেন। সেই রাতে নির্জনতায় আপনি মেয়েটিকে দিঘির তলায় আশ্রয় দিলেন। কেউ আর তাকে খুঁজে পেল না, অবশ্য কেউ খুঁজল না। শ্বশুরবাড়ির লোকজন তো তাড়িয়ে দিয়েই খালাস। বাপের বাড়ির লোকজন মেয়েটি নিরুদ্দেশের খবর শুনে ভেবেছে আপদ গিয়েছে। মুন্ডুটি একটু চুপ করে, তবে তার হাসি তখনও ঝুলে আছে ঠোঁটে। ধরটি তখনও আঙ্গুল দিয়ে টেবিলে বাজনা বাজাচ্ছে, ঠক ঠক। মুন্ডু আবার কথা বলে, কি হলো স্যার, এখনো আপনার মনে পড়েনি? জনাব আলী তখন উত্তর দেওয়ার জো ছিল না। তিনি ঘর লাগা পলকহীন চোখে তাকিয়ে আছেন। তার মুখ থেকে লালা ঝরা শুরু হয়েছে, দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, কানে কেমন শো শো আওয়াজ বাজছে। হঠাৎ তিনি দেখতে পেলেন
ঘরের দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। অন্ধকারেও সেখানে একটি উজ্জ্বল সাদা হাতের উপস্থিতি দেখলেন তিনি। একটা সপ সপ আওয়াজ হলো। ভেজা পায়ে কেউ যেন হাঁটছে এবং একটু পরেই মেয়েটি ঘরে ঢুকলো। সেই বিন্দু, পুরো শরীর থেকে পানি ঝরছে। সাদা শাড়ির ভেজা আঁচল মাটিতে লুটাচ্ছে। তার পুরো শরীর জুড়ে আলো দুতে। তার দেহের ভাঁজ আরো মোহনীয় হয়েছে যেন। কামাতুর দৃষ্টি নিয়ে সে জনাব আলীর দিকে এগিয়ে এলো ধীর পায়ে। ঋণ ঋণে গলায় বলল, স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনার বিরহে আমি দেওয়ানা হয়েছি স্যার। কাছে এসে জনাব আলীর একটা হাত ধরে সে তার নরম বুকে ঠেকাল। স্যার, আপনার ছাড়া আমার চলবে না স্যার। আপনি আমার লগে চলেন। আপনারে লইয়া সুখে ঘর করম। আপনারে অনেক সুখ দিম। খল খল করে হেসে ওঠে সে। জনাব আলীর মুখ থেকে একটা ঘর ঘর আওয়াজ বের হয়। তারপর সে লুটিয়ে পড়ে ঘরের মেঝেতে। পরের দিন ভোরে স্কুলের লোকজন জনাব আলীর বিদায় দিতে এসে দেখে তিনি ঘরের মেঝেতে পড়ে আছেন। সবাই খুব আফসোস করে, আহা, লোকটা খুব ভালো ছিল। কেবল একটা জিনিসই কেউ ভেবে পায় না, ঘরের মাটির মেঝেটা এমন ভিজে আছে কেন। তো বন্ধুরা, গল্পটি আজকে পর্যন্তই। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু হয়ে আমার সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।